ও, আশা করি শোনা যাচ্ছে আমার কথা। আমাদের আজকে হচ্ছে জেনারেল ম্যাথে 3.5 পড়তেছিলাম আমরা। তো দুইটা ব্যাচে আমাদের এখন দুইটা ব্যাচের একসাথে ক্লাস নিতে হবে অনলাইনে। তো দুইটা ব্যাচে আমার যতদূর মনে পড়ে 3.5 চলতেছিল। অ্যান্ড সকালের ব্যাচ মেবি কয়েকটা ম্যাচ পিছনে, আর বিকালের ব্যাচ একটুখানি আগে। তো আমি পিছন থেকেই শুরু করি, সমস্যা নেই। দুইটা ম্যাথ, তিন চারটা ম্যাথ পিছনে যেহেতু পড়াইতে বেশিক্ষণ সময় লাগবে না। আর যারা পারো নাই, যাদের মনে নাই, একটুখানি রিভাইজ দিয়ে ফেলো। আর যারা পিছায় আছো তারা আমার সাথে সাথে আগে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা 25 নাম্বার থেকে শুরু করতে পারি। সহজ ম্যাথ, নিজে নিজে পারার কথা, আমি দেখাই দিই একটু ছোট করে। দেখো কি বলছে, একটি খাতা 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। আচ্ছা, তাহলে এখন বলছে খাতাটির ক্রয় মূল্য কত। আমরা যখন কোনো কিছুর জানি না, দেখো এখন যদি আমি ধরে নেই খাতাটার ক্রয় মূল্য X টাকা, আমাদের অঙ্কটা খুবই ইজিয়ার হয়ে যাবে। তাহলে ধরি ধরি খাতাটির ক্রয় মূল্য X টাকা, ধরে নিছি আমি। এখন ক্ষতি, ক্ষতি সমান কি? ক্ষতি আর লাভ মানে কি? ক্ষতি হয় কখন? যখন আমি যে টাকায় কিনছি তার চেয়ে আমার কম দামে বিক্রি করে দিতে হয়, তাই না? তাহলে আমি কিনছি কিনছি যেটা, সেটা তোমাদের ক্রয় মূল্য। যেটা বিক্রি করতে হয় ওটা বিক্রয় মূল্য। তাহলে ক্ষতির ক্ষেত্রে কি হয়? ক্রয় মূল্যটা বেশি হয়, তাই না? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, রাইট? আর লাভ কখন হয়? যখন আমার বিক্রয় মূল্যটা বেশি হয়। তাহলে লাভের ক্ষেত্রে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না? লেখার কিছু না, জাস্ট বলতেছি, এটা আশা করি তোমরা জানো। তাহলে এখন প্রথম ক্ষেত্রে দেখো, 36 টাকায় ও বিক্রয় করছে। আমার প্রথম ক্ষেত্রে ওর বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা, আর ক্রয় মূল্যটা তো আমরা ধরেই নিছি X টাকা। তাহলে ও যদি 36 টাকায় বিক্রি করে, ওর হচ্ছে ক্ষতি হইতেছে। তাহলে ক্ষতিটা কত বলতো? এই যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আমি ধরে নিছি X টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা, যেহেতু 36 টাকায় বিক্রি করছে। আর ও যদি 72 টাকায় বিক্রি করে, তাহলে ওর লাভ কত হবে? লাভটা কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 72, আর মাইনাস ক্রয় মূল্য হচ্ছে -X। তাহলে এখন আমাদের প্রশ্নের মধ্যে যেটা দিছে ওটাকে যদি আমরা একটা সমীকরণের মধ্যে প্রকাশ করে ফেলি, আমরা ইজিলি দেখো ক্রয় মূল্যটা বের করে ফেলতে পারবো। কি বলছে দেখো, 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ক্ষতি কত হয়? X-36। 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। তার মানে এটা 2 গুণ সমান হচ্ছে আমাদের লাভ, রাইট? মানে 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হইতো, এইটার 2 গুণ হচ্ছে আমার লাভটার সমান। তাহলে এখন এখান থেকে এক্স এর মান বের করা তো কোনো ব্যাপার না। 2X মাইনাস এখানে হবে 72 ইজ ইকুয়াল টু 72 - X। এই এক্স টাই পাশে নিয়ে আসি, 72টার পাশে নিয়ে যাই, তাহলে 3X ইজ ইকুয়াল টু 144। সেখান থেকে এক্স এর মান যত আসে বসাই দিবা। ওকে, তোমার কাছে এত টাকা। তাহলে তারপরে সুন্দর করে নিচে লিখবা যে সুতরাং ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। ওকে, আশা করি এটা সবার ক্লিয়ার। তারপরে তারপর হচ্ছে আমাদের মুনাফার ম্যাথ। ছোটবেলায়, অনেক ছোটবেলায় ম্যাথ করছো এই মুনাফা, মুনাফা এন্ড হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ওকে, আমরা আহ আগের ক্লাসে কতটুকু পড়ছি আমার মনে পড়তেছে না। ধরো মুনাফারে আমরা ধরি আই, আমি পুরোটাই করাই দিই। মুনাফা হচ্ছে তোমার আই। হম মূলধন হচ্ছে তোমার, জিনিসগুলো আমি ব্যাখ্যা করতেছি। মূলধন হচ্ছে পি, তারপর হচ্ছে আহ মুনাফার হার, মুনাফার হার আর, আর হচ্ছে সময়, সময়কে আমরা ধরবো এন। এটা হচ্ছে এন বছর। ওকে, মানে বিষয়টা কিরকম, তুমি যদি ধরো ব্যাংকের উদাহরণটা দিলে সুবিধা হবে। ধরো তুমি ব্যাংকে 500 টাকা রাখছো। হুম, এখন তোমার ব্যাংকের মুনাফার একটা হার আছে, ধরো 1 টাকায় তোমাকে, তুমি যদি 1 টাকা রাখো, তোমার সেখান থেকে মনে করো 50 পয়সা তোমাকে দেয়। আম, আচ্ছা, পয়সা বাদ দিয়ে টাকা দিয়ে হিসাব করি। ধরো তুমি যদি 1 টাকা দাও, তাহলে তোমার 0.5 টাকা তোমার মুনাফা দেয়। তাহলে কি ওটা হলো আমাদের মুনাফার হার? অথবা আমি যদি 100 টাকায় হিসাব করি, তাহলে আমাদের জিনিসটা একটু ইজিয়ার হবে। ধরো 10% মুনাফার হার বলতে কি বোঝায়?
আমাদের আর ইজ ইকুয়াল টু যদি 10% হয়, সেটাতে বোঝায় যে আমাদের 100 টাকা যদি আমি রাখি, মূলধন হিসেবে 100 টাকা যদি আমি ব্যাংকে রাখি, আমার 100 টাকার 10% আমাকে মুনাফা দিবে। মুনাফা বা ব্যাংকে রাখলে ওইটা সুদ হয়, আর ব্যবসা যদি করো সেখান থেকে তুমি যদি লাভ পাও সেটাকে বলবো মুনাফা। বুঝছো? তাহলে 10% মুনাফা মানে 100 টাকায় 10 টাকা দেয়। আর কিন্তু পার্সেন্ট মানে আশা করি তোমরা জানো, নিচে একটা 100 দিয়ে ভাগ, মানে 100তে কত সেটাই তো পার্সেন্ট। তাহলে এটা হয়ে গেল 0.1। তার মানে 1 টাকায় 0.1 টাকা আমি পাই। আশা করি ক্লিয়ার এই জিনিসগুলা। আর সময় হচ্ছে বছর, মানে কত বছর তুমি রাখছো। তাহলে 10% যদি মুনাফার হার হয়, তুমি ধরো 100 টাকা রাখছো, সেখানে তুমি 1 বছরে পাবা 10 টাকা। তুমি যদি 5 বছর রাখো কত পাবা? 5 × 10, 50 টাকা বেশি পাবা। আর তোমার 100 টাকা তো তোমার ছিলই, টোটাল পাবা তুমি 150 টাকা। এখানে মুনাফা কত, মানে লাভটা কত? 50 টাকা না? 100 টাকা তো তুমি রাখছিলা, আর 50 টাকা তুমি এক্সট্রা পাইছো। তাহলে সেখানে টোটাল মুনাফাটা হয়েছে আমাদের 50। তাহলে আমরা সূত্রটা কিন্তু এভাবে লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু পি আর এন। পি হচ্ছে তোমার মূলধন, যত টাকা তুমি রাখছো। আর হচ্ছে তোমার মুনাফার হার। আর এন হচ্ছে তোমার সময়। তিনটা গুণ করে দিলে যা আসে সেটাই আমাদের মুনাফাটা বা লাভটা যতটুকু পাইছো। ওকে, এই সূত্রটা আমাদের মনে রাখাই ইনাফ। শুধু মুনাফার জন্য চক্রবৃদ্ধির মুনাফা ওটা আমরা পরে আসতেছি, আগে মুনাফার ম্যাথ করে নিই। 26 নম্বরটা আমাদের মুনাফার ম্যাথ, নিয়ে আসি দেখো। এ হচ্ছে আমাদের 26 নম্বর। কি বলছে দেখো, মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত? আমরা আস্তে আস্তে আগাই। দেখো, আমাদের এখানে কিন্তু দুইটা ক্ষেত্র নিয়ে আলোচনা করছে। প্রথমে একটা হচ্ছে 300 টাকা রাখছে 4 বছরের জন্য, আর পরের বার 400 টাকা রাখছে 5 বছরের জন্য। এখন ব্যাংক যেহেতু একটাই, আমার শতকরা মুনাফার হার কিন্তু সেম হবে। বুঝছো? মানে তুমি ওখানে ধরো মানে ধরে নিলাম 10%, তুমি যত টাকায় রাখো তার 10% তুমি লাভ পাবা। মানে হারটা চেঞ্জ হবে না। তাহলে এখন তোমার ওই হারটাই বের করতে বলছে যে মুনাফার হার কত। আচ্ছা, তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে ওগুলো আমরা একটু লিখি। প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি বলছে? মূলধন, মানে আমি যত টাকা রাখছি, বা আসল বলতে পারো, মূলধন বলতে পারো, আসল বলতে পারো। এই আসলটা কত? আমরা আসলকে পি পি দিয়ে ধরি, তাহলে P1 = 300 টাকা। ওকে, তারপরে সময় কত? সময় এই যে লিখে দিছে 4 বছর, তাহলে N1 = হচ্ছে 4 ইয়ার বা বছর। আচ্ছা, তারপরে মুনাফার হার, আমাদের ইয়ে কি লাগে? মুনাফা, মুনাফার হার হচ্ছে আমাদের আর। তাহলে এটা তো আমরা জানি না, তাহলে এটা এইভাবেই রেখা দিই, মুনাফার হার আর, যেটা আমাদের নির্ণয় করতে বলছে। আর মুনাফা, মুনাফাটা হচ্ছে কি, আমরা I1 ধরতে পারি। এখানে আমাদের ডিরেক্টলি I1 বলে নাই কিছু, এই জন্য আমরা এইভাবে রেখা দিলাম। আসতেছি তারপরে। তারপর দ্বিতীয় ক্ষেত্রে, তোমার নিচে নিচে করে পরীক্ষার খাতায়, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মূলধন P2, সুন্দর করে বাংলা কথা লিখবা, তারপরে P2 লিখবা। P2 কত? 400 টাকা। সময়, সময়টা আমরা এন দিয়ে প্রকাশ করতেছি, এটাতে N2 বললাম। N2 হচ্ছে আমাদের 5 বছর। আর মুনাফা আমরা জানি না, মানে বলছে দুইটা যোগফল আকারে বলছে, আসতেছে ওইটা। মুনাফারে I2 রাখলাম। আর মুনাফার হার এই ক্ষেত্রেও সেম, এন্ড আমরা জানি না এটার মান আমরা নির্ণয় করবো। তাহলে দেখো, একই হারে একবার 300 টাকা রাখছে 4 বছর, আবার 400 টাকা রাখছে 5 বছর। এখন টোটাল মুনাফাটা হচ্ছে তোমার 128 টাকা। তার মানে টোটাল, টোটাল মানে কি, I1 + I2, এটা হচ্ছে 128 টাকা। তাহলে I1 সমান আমরা কি জানি? P1 N1 আর, মানে R1 হইতো, বাট আমাদের যেহেতু দুই ক্ষেত্রে মুনাফার হার সমান, এই জন্য দুইটারে আমরা আর ধরছি। Okay? তারপর I2 সমান কি? P2 N2 R = 128, রাইট? আচ্ছা, তাহলে P1 এর মান আমরা জানি 300, N1 এর মান আমরা জানি 4, আর এর মান আর এর জায়গায় রেখা দিলাম। আর P2 এর মান কত? 400।
ইনটু হচ্ছে আমাদের 5, আর আর এর মান আমরা জানি না, রেখে দিলাম, সমান হচ্ছে 128। তাহলে এখন আমরা যদি একটু ম্যাথ করি, খুব ইজি জিনিস। আর কে আমরা কমন নিয়ে ফেলবো, তাহলে এখানে কত হয়, 1200 প্লাস 2000 সমান হচ্ছে 128। তাহলে দেখো আর এর মান কত আসে, 128 ডিভাইডেড বাই 3200, যত আসে তত। আচ্ছা, আমি একটু বের করে দেখাই, আমার কাছে ক্যালকুলেটর নাই এখন। ওয়েট, নিয়ে আসছি ক্যালকুলেটর। কত, উপরে 128, নিচে হচ্ছে 3200, 0.04, 0.04। ওকে। আচ্ছা, মুনাফার হার তুমি যদি রাখো এ পর্যন্ত হয়, কিন্তু তোমার বলছে শতকরা মুনাফার হার কত, মানে 100 টাকায় কত। তাহলে 100-র জন্য আমরা কি করবো, ওই যে পার্সেন্ট দিই। আর পার্সেন্ট দেওয়ার নিয়ম কি, ধরো আমার উপরে 100 দিয়ে গুণ করলাম, আর 100 দিয়ে ভাগ করলাম, তাহলে 100 দিয়ে গুণ করলে কত হয়, 4। আর নিচে 100 মানে কি, এটাই কিন্তু পার্সেন্ট, রাইট? তাহলে শতকরা মুনাফার হার কত, 4%। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আশা করি এই টাইপের ম্যাথে তোমার কোনো সমস্যা হবে না, আই ইজ ইকুয়াল টু পি আর এন এর ম্যাথে। তাহলে তুমি নিজে নিজে করতে পারবা হচ্ছে, ওয়েট, লেখা নেই, 28 করতে পারবা, 29 করতে পারবা, 30 করতে পারবা, আর okay, বাকিটুকু আমরা দেখতেছি। চক্রবৃদ্ধির ইয়েটা করে ফেলি একটা, ধরো 27 নাম্বারটাই করি। ওকে। আচ্ছা, 27 নাম্বারটা করার আগে আমরা চক্রবৃদ্ধি মুনাফার হারের সূত্রটা একটু জেনে আসি। ছোটবেলায় পড়ছো আমি জানি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আর কি। এখন আমরা ওই জিনিসগুলো সেম থাকবে, যে আমাদের মূলধনরে আমরা পি ধরতেছি, সময়ের এন ধরতেছি, আর কে মুনাফার হার ধরতেছি। তো এক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা বলতে কি বোঝায় জানো, যে ধরো তুমি 1 বছরে 100 টাকা রাখছো, হুম, তো 100 টাকার মধ্যে তোমার ব্যাংক তোমাকে দিতেছে 10%। তাহলে তুমি 1 বছর পরে কত পাবা, 110 টাকা পাবা না, যেহেতু তোমার 10% লাভ। 100 টাকার 10% মানে কি, 10 টাকা। আর তাহলে আমার টোটাল কত হলো, 100 + 10 মানে 110 টাকা। তাহলে এখন আমরা যখন নর্মাল মুনাফা নিয়ে আলোচনা করতাম, তখন আমাদের পরের বার আমি 100 টাকাই লাগাই, মানে পরের বছর আবার 100 টাকা, এখানে আমার আবার 10%, এখানে আবার কত, আমি লাভ পাইতাম 10 টাকা। মানে প্রথম ক্ষেত্রে আমি লাভ পাইতাম 10 টাকা, পরের বছরও আমি লাভ পাইতেছি 10 টাকা। এরকম করে করে যত বছরই আমি রাখি, আমি 10 টাকা করে লাভ পাইতে থাকি, বুঝছো? তাহলে আমার টোটাল হইব কত, 100 আমার ছিল, আর আমি যত বছর রাখি তত বছর ইন্টু 10, এটা হয় আমাদের রিটার্নটা, মানে যত টাকা আমি পাইতেছি। এটা ছিল আমাদের সরল মুনাফার ক্ষেত্রে, এটা হচ্ছে সরল মুনাফা। ওকে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, ধরো আমি 100 টাকা রাখছি, এখানে আমি 10% লাভ পাবো, তাহলে কত পেলাম, 10 টাকা পেলাম। ওকে। এখন পরের বছর আবার কি হবে, আমি আর 100 টাকা রাখবো না, এই যে লাভটা পাইছি না, এই লাভটা আমি এখানে আবার সাথে যোগ করে দিব, মানে আমি পরের বছর রাখবো 110 টাকা, বুঝছো? আগের বার কি করতেছিলাম, 100 টাকা রাখছি, 10 টাকা পাইছি, ওই 10 টাকা নিয়ে খেয়ে ফেলছি। আর এখন হচ্ছে কি, 100 টাকা দিয়া আমি 10 টাকা পাইছি, ওই 10 টাকাও আমি আবার সাথে লাগাইছি পরের বছরের জন্য। ওকে। তাহলে আমার 10%-এ কত হয় দেখো তো, 11, 11 টাকা হবে। তাহলে এখন আমি আবার কত যোগ করবো বলো তো, তোমার কাছে অলরেডি 110 টাকা ছিল, এটার সাথে আমি আবার 11 টাকা যোগ করবো। তাহলে এখন আমার 121 টাকার উপরে আমি 10% পাবো। ক্লিয়ার? মানে সরল মুনাফার ক্ষেত্রে এই যে আমি টাকা লাগাইছি, আমি 100 টাকা রাখছি, ওই টাকাটাই আমি প্রতি বছর লাভ পেতে থাকবো ওই টাকাটার উপরে। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি, আমি 100 টাকা রাখার পরে 1 বছর পরে যত টাকা পাইছি, ওইটা আমি আবার 100 টাকার সাথে যোগ করে দিব, ওইটার ওইটার আবার 10% আমি পাবো।
বুঝতে পারছি চক্রবৃদ্ধি মুনাফাটা কেমনে কাজ করে। তো এটার জন্য যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে তোমার সি ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো এটা হচ্ছে তোমার স্ববৃদ্ধি মূল বলে, বা চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা সহ আসল। মানে আসল হচ্ছে যেটা আমি জমা রাখছিলাম, ধর এই যে এক্ষেত্রে 100 টাকা, তাহলে মুনাফা সহ আসল কি হবে? পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। কারো যদি প্রমাণ জানতে ইচ্ছা করে তাহলে আমার আলাদা করে বলি, কারণ প্রমাণ করার লাভ নেই, কোনোদিন লাগবে না। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের কোনো ম্যাথই আসলে লাগে না তাই, কারণ পরীক্ষার মধ্যে 3.1 থেকে 3.4 এগুলাই আসে, 3.5 এর তেমন কিছু আসে না। তো যাদের খুব বেশি কষ্ট হইতেছে ম্যাথ করতে, তোমরা এই চ্যাপ্টার গুলা অত গুরুত্ব দিয়ে পড়ার দরকার করে রাখো জানার জন্য, বাট অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। ঠিক আছে? যাদের প্রবলেম হইতেছে আর যাদের সমস্যা নাই, ম্যাথ বুঝতেছো সুন্দর মতো, এদের সবই করা উচিত। ঠিক আছে? কারণ এগুলো আলটিমেটলি পরে কোনো জায়গায় হেল্প করে। আচ্ছা, তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফা সহ আসল কত হবে? পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন হচ্ছে সূত্র। আচ্ছা, এখন আমি যদি শুধুমাত্র মুনাফাটা হিসাব করতে চাই তাহলে কি করতে হবে? শুধুমাত্র মুনাফাটা, এটা তো মুনাফা সহ আসল, মানে যত টাকা যোগ করে, মানে যত টাকা রাখছিলাম সেটা সহ। আমি যদি শুধুমাত্র মুনাফাটা হিসাব করতে চাই তাহলে কি হবে? জাস্ট মূলধনটারে আমরা এখান থেকে বিয়োগ করে দিব। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আর ওইটার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট এই মুনাফাটাই পাইতাম, মুনাফার সূত্র কিন্তু এটা। এটার মধ্যে আবার আবার পি বিয়োগ করে দিতে চাও না। বুঝতে পারছো? এটা আমাদের মুনাফার সূত্র, আর এটা হচ্ছে আমাদের মুনাফা সহ আসলের সূত্র। আর আমি যদি শুধুমাত্র মুনাফাটা চাই তাহলে আমরা এখান থেকে পিটা বিয়োগ করে দিব, মানে মূলধনটা বা আসলটা বিয়োগ করে দিব। যতবার মূলধন বলছি, এটা আর আসল কিন্তু সেম জিনিস। আচ্ছা, তাহলে এখন আমরা 27 নম্বর ম্যাথটার মধ্যে যাই। কি বলছে একটু দেখি। আমাদের বলছে 4% হার মুনাফা কোনো টাকা। কোনো টাকার মানে কি? আসল হচ্ছে তোমার এক্ষেত্রে, মানে কোনো টাকার মানে আসলটা আমরা এখানে জানি না। আসলে আমরা কি ধরলাম? 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? আচ্ছা, যদি সরল মুনাফা হয়, সরল মুনাফাটা কত? আই ইজ ইকুয়াল টু I1 ধরলাম। I1 ইজ ইকুয়াল টু কত? পি আর এন। পি এর মান আমরা জানি না, আর এর মান হচ্ছে 4%। 4% মানে কি? 4% মানে কত? 4/100 কিন্তু, তার মানে 0.04। তাহলে আমাদের পি পি এর মতো থাকলো, আর এর মান হয়ে গেল 0.04 ইন্টু এন এর মান হচ্ছে 2। তাহলে কত হয়? 0.08 পি। ওকে। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা, আচ্ছা এটা কিন্তু কোনো ব্যাচেই পড়ায়নি, তো সবাই দেখার কথা এই math। চক্রবৃদ্ধি মুনাফা I2 ইজ ইকুয়াল টু কত? আমরা একটু আগে কি দেখছি, যদি মুনাফাটা হিসাব করতে হয় তাহলে আমাদের পিটা বিয়োগ করতে হবে। তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান 0.04 আর এন এর মান 2। তুই বসাই দিই ডিরেক্ট, এন এর মান 2 মাইনাস পি। দেখো তো কত আসে। ওয়ান প্লাস আমি করি 0.04 স্কোয়ার, এটা হচ্ছে 1.0816 পি মাইনাস পি। তাহলে আমি পিটা যদি এখানে কমন নেই তাহলে তো জাস্ট ওয়ান বিয়োগ হবে, তাই না? তাহলে এখানে থাকবে হচ্ছে 0.0816 পি। এখন কি বলছো? চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য হবে 1 টাকা। তাহলে এখন কি করা যায়? চক্রবৃদ্ধির থেকে আমি সরল মুনাফাটা বিয়োগ করব। পার্থক্য মানে কি? I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু কত হয়? 0.0816 পি মাইনাস 0.08 পি সমান 1 টাকা বলছে, রাইট? তাহলে এখন, বা পিটা যদি কমন নেই কত আসবে? 0.0816 মাইনাস 0.08 ইজ ইকুয়াল টু 1। তাহলে পিটা এই পাশে রেখা বাকিটা ওই পাশে ভাগ দিয়ে দিই, কত থাকবে? 0.0816 মাইনাস 0.08 কত থাকবে? 1/0.0816। তোমরা আমার সাথে সাথে করে ফেলবা, কারণ ক্যালকুলেটরে দক্ষ হইতে হবে, ফাস্ট হইতে হবে। তাহলে এখান থেকে আমরা পাইলাম 625 টাকা। এটাই কিন্তু আমাদের মূলধন ছিল, মানে মূলধনরে আমরা কি পি ধরছিলাম না, বা আসল ধরছিলাম আর কি। পি হোক আসল হোক একই জিনিস মূলধন।
তাহলে আমাদের এখান থেকে পাইলাম 625 টাকা। তো সুন্দর মতো এরপরে লিখবা সুতরাং মূলধন হচ্ছে 625 টাকা। শেষ। তাহলে এখন এখন আম, 31 পর্যন্ত, 31, হ্যাঁ 26 পারবা, 27 পারবা, 28 পারবা, 29 পারবা, 30 পারবা, 31 পারবা, হ্যাঁ 31 পর্যন্ত নিজে নিজে করে ফেলবা। 31 পর্যন্ত। হ্যালো 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 হ্যালো, আশা করি শুনতে পাইতেছো এখন। আর কানেকশন চলে গেছিল তো আমার মাইকটা বন্ধ হয়ে গেছিল আর কি, মানে ইয়েটাই বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, আমরা এখন দেখি কি বলছে। মিষ্টির উপর মূল্য সংযোজন কর, ভ্যাট হচ্ছে X%, মানে মূল্য সংযোজন কর মানেই ভ্যাট। ভ্যাট মানে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো এটা হচ্ছে আমাদের X%। বুঝাই দিছে X%, কারণ নিচে আবার X ইজ ইকুয়াল টু 15 লিখে দিছে, তো ডিরেক্টলি তোমার 15% লিখে দিতে পারতো। আচ্ছা, যাই হোক, তারপর বলছে একজন বিক্রেতা ভ্যাট সহ P টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত ভ্যাট দিতে হবে। মানে মূল কথা হচ্ছে এইটা, তোমার 15% ট্যাক্স আছে মিষ্টির উপরে। এখন একজন হচ্ছে 2300 টাকার মিষ্টি কিনছে, তাহলে এখন এই 2300 টাকার মধ্যে তোমার ভ্যাটটা কতটুকু, বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমি ধরে নিই ওর মিষ্টির পরিমাণ ছিল তোমার Y টাকা, মানে অ্যাকচুয়াল মিষ্টির দাম হচ্ছে তোমার Y টাকা, এন্ড বাকি তোমার 15% ভ্যাট যোগ হওয়ার কারণে টোটাল হয়ে গেছে 2300 টাকা। হুম, তাহলে মিষ্টির দাম হচ্ছে তোমার, মনে করো, Y টাকা। এখন Y টাকা যদি হয়, এখন এই Y টাকার মধ্যে ও কতটুকু ভ্যাট দিছে? 15%, রাইট? তার মানে কি 0.15। তাহলে ওর টোটাল কত হইলো বলতো? মোট Y+Y ইন্টু 0.15, মানে ওয়াই ওয়াই পরিমাণ তো ও কিনছে মিষ্টি, আর ওই মিষ্টির উপরে আবার 15% ভ্যাট আছে। তাহলে এটা ইন্টু 15%, এটা হচ্ছে আমাদের ভ্যাটটা, রাইট? এই টোটালটা কত আবার? 2300 টাকা, আমাদের বলে দিছে 2300 টাকা। তাহলে আমি এখানে ওয়াইটা কমন নিই, 1+0.15 ইজ ইকুয়াল টু 2300। তাহলে এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়? 2300 ডিভাইডেড বাই 1.15, দেখো কত আছে, এম করে দেখি ক্যালকুলেটারে। এটা আসে হচ্ছে তোমার 2000 টাকা। তার মানে মূলত ও মিষ্টি কিনছিল 2000 টাকার, সেটার মধ্যে 15% ভ্যাট লাগার কারণে সেটা হয়ে গেছে কত? 2300 টাকা। তাহলে এখন ভ্যাট কতটুকু? ভ্যাট হচ্ছে আমাদের এই টোটালটা থেকে আমাদের মিষ্টির দাম বিয়োগ করলে যেটা থাকে সেটা, তাই না? সেটা হচ্ছে 300 টাকা। ওকে, ক্লিয়ার আশা করি। পরেরটাই যাই। 32 নম্বর শেষ আমাদের। 33, 33 নিয়েছি, দাও। এই 33 আমি করাই দিব না, কারণ এরা হাজার হাজার এরকম ম্যাথ করছো। আচ্ছা, আরেকটু আছে, নাম্বারও আছে এটা। এই 3.1 থেকে 3.4 পর্যন্ত এগুলা করতে করতে তোমরা ভাজা ভাজা করে ফেলছো। তো এটা আর আমি দেখাইতেছি না। তোমাদের যদি কারো মনে হয় যে পারতেছো না, তাহলে আগের পেজ ঘাটো, ওখানেই আছে, অথবা নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। ওকে, যদি সমস্যা হয়, এখানে সমস্যা হওয়ার কোনো কথাই নাই। আচ্ছা, তারপরেরটা দেখো। এটা তোর ম্যাথ আশা করি তুমি করছো, আগেই করছো। কি বলছো দেখো, কোন সমিতির প্রত্যেকেই সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাহলে ধরি সদস্য সংখ্যা হচ্ছে কত? সদস্য সংখ্যা, আচ্ছা ক নম্বরে তো বলেই দিচ্ছে সদস্য সংখ্যার এক্স হতে, এবং মোট চাঁদার পরিমাণ এ হতে বলছে। তাহলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, সদস্য সংখ্যা যদি হয় এক্স, আর ওই সদস্য সংখ্যার 100 গুণ করে হচ্ছে তো ওরা চাঁদা দিবে, তাহলে চাঁদা কত উঠবে? 100 গুণ এক্স, তাই না? আবার যদি চারজন না থাকে, চারজন যদি না থাকে, মানে চারজন যদি চাঁদা না দেয়, তাহলে কি প্রত্যেকের প্রত্যেকের চাঁদার পরিমাণ বাইরে যাবে না? মানে ধরো তোমার 100 জন আছে, মনে করো 100 জন আছে, সবাই
100 গুণ করে দিতে হবে মোট চাঁদা উঠানোর জন্য। এখন এর মধ্যে যদি 4 জন না দেয়, তাহলে বাকি 96 জনের জন্য কি আরো একটু বেশি করে টাকা দিতে হবে, তাই না? তাহলে এখন 4 জন যদি না দেয়, টোটাল তো আমরা এক্স ধরছিলাম, এখান থেকে 4 জন দিতেছে না। তো ওই বাকি জনের, এই 4 জনের পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল, মানে চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। তার আগে দিতে ছিল কত? 100x। এখন কত হবে? 100x প্লাস 500, রাইট? আচ্ছা, তাহলে এখন মানে আগের চাঁদার পরিমাণ ছিল এইটা, আর এখন হয়ে গেছে ও পূর্বের চাঁদার পরিমাণ থেকে 500 টাকা বেড়ে গেল। তাহলে আমাদের টোটাল চাঁদার পরিমাণ কি পরিমাণ হলো বলো তো? আগে ছিল কত? এক্স জন ছিল, আর এখন হচ্ছে x-4 জন। তাহলে টোটাল চাঁদার পরিমাণ কি হলো এটা? তাহলে আমরা কি লিখতে পারি না যে আম, মোট চাঁদা, মোট চাঁদা প্রথমে আমাদের ছিল হচ্ছে কত? আচ্ছা, প্রথমটার কথা বাদ দিই, এখন যেটা করছি ওইটাই লিখি। x-4 ইন্টু 100x+500, এটা যেমন বলা যায়। আবার মোট চাঁদা সমান কিন্তু এটাও বলা যায় যে তোমার ওই যে আগে যেমন আমরা দেখছি সদস্য সংখ্যা এক্স আর প্রত্যেকে দিছে তার 100 গুণ করে, তাহলে এটা হচ্ছে আমাদের চাঁদা। আর দিছে কয়জন? এক্স জন দিছে, তাহলে এক্স জনে দেয় কতটুকু? 100x ইন্টু এক্স, বা 100x স্কোয়ার, ঠিক কিনা? আচ্ছা, আর পুরো জিনিসটা যদি অনেক পেঁচা লাগে, মানে পেঁচানো লাগে, আমি আরেকবার বলতেছি, দেখো। ধরো সদস্য সংখ্যা এক্স। হুম। তাহলে এখন প্রত্যেকে সদস্য সংখ্যার 100 গুণ করে চাঁদা দেয়। তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত? প্রত্যেকের চাঁদা মানে প্রত্যেকের মানে কি, একজনের, একজনের চাঁদা কত? x×100, মানে যতজন সদস্য সংখ্যা তার থেকে 100 গুণ করে চাঁদা। তাহলে মোট চাঁদা কত হইলো? মোট চাঁদা কত হইলো? 100x×x না, কারণ একজনে যদি এত দেয়, 100x দেয়, এক্স জনে কত দিবে? মানে টোটাল মানুষ যেহেতু এক্স, তাহলে এক্স জনে কত দিবে? তার এক্স গুণ। তাহলে কত হলো? 100x স্কোয়ার। তাহলে এখন আমার এখানে বলে দিছে যে মোট চাঁদার পরিমাণ এ। তাহলে এই মোট চাঁদার পরিমাণটা যদি আমি এ ধরি, তাহলে কি আমার এ আর এক্স এর মধ্যে সম্পর্ক স্থাপন হয়ে গেছে? এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, রাইট? একটু আশা করি বুঝতে পারছি। তারপরে কি বলছে? সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমি মানে প্রথমে ক নম্বরের অ্যান্সারটা না দেখে আমি অনেক কিছু করে ফেলতেছিলাম, এই জন্য আমি এটাও বের করে রাখছি, বুঝছো? আচ্ছা, তাহলে এখন সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ, সদস্য সংখ্যা হচ্ছে আমাদের এক্স, আর এখান থেকে কিন্তু আমরা মোট চাঁদার পরিমাণ এ বের করতে পারবো কেমনে? সেটা হচ্ছে আমাদের একটা সমীকরণ লাগবে অবশ্যই। তাহলে দেখো, মোট চাঁদা আমি এখানে বের করছি 100x স্কোয়ার, আর যখন আমার সদস্য সংখ্যা 4 জন কমা যায়, তখন আমাদের টাকা দিতে হয় কত? আগের থেকে 500 টাকা করে বেশি, রাইট? তাহলে আমরা এটাই কিন্তু আমাদের মোট চাঁদা। এটা সমান কি আমরা 100x স্কোয়ার বলতে পারি? মানে মোট চাঁদার পরিমাণ তো সমান থাকবে, আমি যদি মেম্বার যদি কম হয়, তাহলে আমার ওই প্রত্যেকটা মেম্বারের একটু বেশি করে টাকা দিতে হবে, কিন্তু মোট চাঁদার পরিমাণ আমার সমান থাকবে। তাহলে এখন দেখো, এই সমীকরণটার মধ্যে কিন্তু আমাদের শুধুমাত্র একটাই আননোন আছে, এক্স এর মান। তাহলে এক্স এর মানটা এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো না? আশা করি পারবা। আমি একটু করাই দিই। এক্স দিয়ে পুরোটারে গুণ করলাম, 500x মাইনাস 4 দিয়ে গুণ করলে 400x মাইনাস 2000 ইজ ইকুয়াল টু 100x স্কোয়ার। তাহলে দেখো, একশো স্কোয়ার কাটা চলে গেল, তাহলে আমাদের এখানে থাকলো 100x, আর এ পাশে চলে আসলো 2000। তাহলে এখান থেকে এক্স সমান কত? 2000 ডিভাইডেড বাই 100, তাহলে 20 জন, right? তাহলে এখান থেকে কি পাইলাম? যে সদস্য সংখ্যা হচ্ছে 20 জন, আর মোট চাঁদার পরিমাণ তাহলে কি হবে? এক ইয়া এই যে এখানে বসাই দিতে পারো, এক্স এর মান বসাই দাও এখানে, যত যত আসে ততই। বুঝতে পারছি। 6 নম্বরটা শেষ তাহলে। লেখা লাগে, নিলে আবার পরে মনে করো যেটা বেরই করতে দেয় নাকি। 100 ইন্টু 20 স্কোয়ার, যা আসে তাই।
আচ্ছা, তাহলে এখন বলছে মোট চাঁদা চার ভাগের সমস্ত বের করাই লাগবে, তাহলে মোট চাঁদা কত হয় দেখি। মোট চাঁদা হচ্ছে আমাদের 40,000 টাকা। ওকে, কি বলছে এখানে, মোট চাঁদার 4 ভাগের 1 অংশ 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো মোট মুনাফা নির্ণয় করে, এটা তোমরা করবে। ওকে, মানে মোট চাঁদার 4 ভাগের 1 অংশ কত, মোট চাঁদা 40,000 পেয়েছি, তার 4 ভাগের 1 অংশ কত হয়, 10,000 টাকা। তো এটারে 5% হারে রাখছে কোনো এক ব্যাংকে মনে করো। এন্ড অবশিষ্ট যে টাকা আছে, অবশিষ্ট কত থাকে, 40,000 থেকে 10,000 আমি 5% রাখছি, তাহলে অবশিষ্ট টাকা কত, 30,000, 30,000 রাখছি 4% হারে। সেটা দোনোটাই কি আমি 2 বছরের জন্য রাখছি। তাহলে আমাদের জাস্ট সূত্র অ্যাপ্লাই করবা, আই ইজ ইকুয়াল টু পি আর এন। দুইবার অ্যাপ্লাই করবা, প্রথমটার জন্য I1, পরেরটার জন্য I2, পরে মোট মুনাফা বের করতে বলছে, দুইটারে খালি যোগ করে দিই। ওকে, ঠিক আছে, এটা গেল। তারপরে দেখো, এই জিনিসটা আমার করায় দেওয়া লাগবে, করছো না তোমরা? ওই যে বনভোজনের, এটা আমি ডিরেক্ট মনে করাইছি ক্লাসের মধ্যে, যে বনভোজনে যাইতে বাসের ভাড়া, তারপরে, হ্যাঁ এটা আমি করাইছি। তো এটা আমি করাইতেছি না, এটা বাসায় করবা। আর লাস্টের জিনিসটা হচ্ছে তোমার অ্যাড করা হয়েছে নতুন, মানে এতটুকু তো আমাদের 3.5 এর আগের ম্যাথ গুলাতে হয়ে গেছে। আর লাস্টেরটা আমাদের কি বলছে, বাস ভাড়ার সমপরিমাণ টাকার 5% হার মুনাফায় 13 বছরের জন্য রাখা হয়েছে। আর চক্রবৃদ্ধির মুনাফার মধ্যে পার্থক্য কত। মানে তোমার একবার ইউজ করবা কি, আই ইজ ইকুয়াল টু পি আর এন, এটা থেকে আমরা সরল মুনাফাটা পাবো। আর চক্রবৃদ্ধি মুনাফার জন্য কি করতে হবে, পি ইন্টু 1 + r টু দি পাওয়ার n - p করতে হবে। তারপরে এই দুইটা যে মুনাফা পাইছো, এই দুইটা আবার বিয়োগ করে দিবা, তাহলে সেটাই কিন্তু আমাদের মুনাফার পার্থক্য হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন মোটামুটি আমাদের ইয়ে শেষ, 3.5 শেষ। পরে আমি দেখলাম যে তোমাদের নতুন কিছু ম্যাথ অ্যাড করছে, 3টা ম্যাথ, এটা আমাদের সময় ছিল না। আর মজার কথা হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ হইলো, এটা জীবনে আসার কোনো সম্ভাবনা নাই, কারণ এই টাইপের ম্যাথ তোমাদের আসে না কখন, আর যথেষ্ট বড়। সো এগুলো আসবে না কোনোদিন। তো তোমার যদি পড়ার ইচ্ছা থাকে, অনেক জানার ইচ্ছা থাকে, তাহলে তুমি এইসব ম্যাথ নিয়ে মাথা খাটাইতে পারো। নাহলে তুমি জাস্ট ভুলে যেতে পারো যে এগুলো এক্সিস্ট করো, মানে স্কিপ করবো আর কি। আর যখন তোমার মন চাইবো যে আমি একটু আরেকটু জানি, তখন এই ম্যাথ গুলা করার জিনিস। ঠিক আছে? তো আমি আজকে বেশিক্ষণ মনে করাইতে পারবো না, অনেক সময় হয়ে গেছে তোমাদের, 40 মিনিটের ক্লাস করানোর কথা। দেখি কতটুকু যাওয়া যায়। দেখুন কি বলছে, দাঁড়বে একটি খালের এ বিন্দু থেকে বি বিন্দুতে যে ফিরে আসতে হবে। আচ্ছা, এই যে আমরা নদী নৌকার ম্যাথ করছি না, এরকম। তো ধরো এ বিন্দু থেকে, বললাম এটা এ বিন্দু, বি বিন্দুতে যাইতে হবে আবার ফিরে আসতে হবে। এখন দাঁড়ের বেগ ধ্রুব হলে স্রোত থাকলে সময় বেশি লাগবে নাকি স্রোত না থাকলে সময় বেশি লাগবে? আচ্ছা, একটু জিনিস চিন্তা করো, যে যদি স্রোত থাকে, এখানে যদি স্রোত না থাকে, তাহলে কি জাস্ট ও যাবে আবার ফিরে আসবে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। ওকে, বাট যদি স্রোত থাকে, তাহলে দেখো, ও যদি এখানে যাইতে চায়, তাহলে কি হবে ঘটনাটা, স্রোত তো ওর এই পাশে ঠেলবে, তাই না? মানে আমরা কিন্তু আগে কি দেখছি, যে স্রোত যেদিকে যাইতেছে, নদী, মানে নৌকাটা হয় এদিকে যাইতেছে অথবা উল্টো দিকে যাইতেছে। তো তখন আমাদের যে লব্ধি বেগটা হইতো, তখন হয় নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ করে দিতাম অথবা বিয়োগ করে দিতাম। বাট এই ক্ষেত্রে অত সিম্পল না জিনিসটা। স্রোত হচ্ছে তোমার ডান দিকে, কিন্তু আমি যাইতেছি সোজার দিকে। তাহলে ঘটনাটা কি ঘটবে, আমি যতই সোজার দিকে যাইতে চাবো, আমাদের নদী কিন্তু আমাদের ডান দিকে ঠেলতে থাকে, রাইট? তাহলে ডান দিকে যদি ঠেলতে থাকে, তাহলে আমি রওনা দিছি মনে করো এইদিকে, বাট আমি পৌঁছাইতে পৌঁছাইতে কই পৌঁছাবো, এদিকে কোনো এক জায়গায়। বুঝতে পারছি সিনারিটা? মানে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, আমি যেদিক বরাবর সোজা যেতে চাইতেছি, আর স্রোত হচ্ছে আমাদের ডান দিকে ঠেলতেছে, তাহলে আমি সোজা রওনা দেওয়ার পরেও আমি পৌঁছাবো কিন্তু ডানে, right? তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, আমার যদি বিতে পৌঁছাইতে হয়, তাহলে অবশ্যই আমার কিন্তু আর একটু বাম দিকে রওনা দিতে হবে। কারণ যদি আমি বাম দিকে রওনা না দিই, এই স্রোত আমারে ঠেলা কিন্তু আরো ওই পাশে পাঠায় দেয়। কিন্তু আমি যদি একটু বুদ্ধি করে বাম দিকে রওনা দিই, তাহলে স্রোত তো আমার ঠেলতে থাকবে, আমিও এই বরাবর
আস্তে আস্তে বি এর দিকে যেতে থাকবে। রাইট? বুঝতে পারছি এই জিনিসটা। এটা তোমাদের এসএসসি জিনিসই না আসলে। তোমার নর্মালি এটা এইচএসসি তে পড়ানো হয়, নদী নৌকার ম্যাথ, যে বাঁকা তেরা রওনা দিলে কিরকম করা হয়, আরো অনেক কিছু ডিটেলস আছে। বাট এই জিনিসগুলো তোমার এসএসসি তে আগে কখনো ছিলই না। অ্যাড করছে এই বছর, অ্যাড করছে নাকি পরে আগে অ্যাড করছে আমি জানি না, আমার সময় ছিল না। আচ্ছা, যাই হোক। তাহলে এখন স্রোত থাকলে সময় বেশি লাগবে নাকি স্রোত না থাকলে? আচ্ছা, আমরা প্রথমে এটা দেখলাম যে যদি স্রোত থাকে তাহলে আমাদের কিন্তু একটু বামে রওনা দিতে হয়, এই জিনিসটা আমরা দেখছি। আর যদি স্রোত না থাকে, স্রোত না থাকলে কিন্তু আমাদের জাস্ট যেই দিকে যাব ওই দিক বরাবর রওনা দিলেই হইতেছে, কারণ স্রোত নাই, আমার আটকাইবে কি? তাই না? তাহলে আমরা আস্তে আস্তে অঙ্কটার দিকে অ্যাপ্রোচ করি। ধরো, ধরে নিলাম দাঁড়ের বেগ, নৌকা বলো আর দাঁড় বলো একই জিনিস, দাঁড়ের বেগ হচ্ছে তোমার, দাঁড়ের বেগ ধরলাম তোমার ভি। তোমার কোনো একক দেয় নাই, তাহলে আমরা জাস্ট একক লিখে রাখবো। হ্যাঁ? আর তোমার স্রোতের বেগ, স্রোতের বেগ ইউ আর, ধরা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন প্রথমে সহজ কেসটা নিয়ে চিন্তা করি, যে ধরো স্রোত নাই, আর এখানে মনে করো স্রোত আছে। তাহলে স্রোত যদি না থাকে তাহলে ওর লব্ধি বেগ কি হবে বলতো? শুধুমাত্র দাঁড়ের বেগ যেটা সেটাই, মানে নৌকা যে বেগে যেতেছে ওই বেগেই ও পৌঁছাবে, স্রোতের তো কোনো বেগই নেই, তাহলে তো এটা আমার কোনো ডিফারেন্স করতেছেই না। তাহলে ধরো ওর পৌঁছাইতে, মানে এ থেকে বি তে যাইতে এন্ড বি থেকে এতে আসতে ওর মনে করো T1 সময় লাগবে। সময়, পাশে লিখি, সময় T1। ওকে। আর আমি প্রস্থটাকে ধরে নিলাম ডি, দুই ক্ষেত্রে প্রস্থটাকে ডি ধরে নিলাম। তাহলে বলো তো ও দূরত্ব কত অতিক্রম করছে? যাইতে ডি, আসতে ডি, তাহলে টোটাল কত? 2D। আর বেগ কত? বেগ কত? শুধুমাত্র দাঁড়ের বেগটাই তো এখানে হিসাব করা হবে, রাইট? তাহলে ভি। আচ্ছা, তাহলে আমার T1 সমান কত হলো? সময় সমান কি? দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে আমাদের 2D, আর বেগ হচ্ছে আমাদের ভি। ক্লিয়ার? শেষ, এটাই পর্যন্তই। কিন্তু স্রোত যদি থাকে, এখানে হচ্ছে আমাদের মেইন পার্টটা চলে আসে। স্রোত যদি থাকে তখন কি হবে? স্রোত যদি থাকে তাহলে একটা জিনিস চিন্তা করো। আমার হ্যাং মারছে, ওই ওই ওই, হ্যাং মারছে। হ্যাঁ, ঠিক আছে। স্রোত যদি থাকে তাহলে আমাদের রওনা দিতে হইতেছে একটু বামে, একটু বামে রওনা দিতেছে। তার মানে এখন যদি আমি বামে রওনা দেই, দেখো, এটার জন্য আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে। ধরো তুমি বল প্রয়োগ করতেছো, মনে করো এখানে একটা বল আছে, বল না, এখানে একটা মনে করো বস্তু আছে। কারণ বল আর ফুটবল দুটোকে মিলাই ফেলবো। তো এই বস্তুটার উপরে তুমি মনে করো বল প্রয়োগ করতেছো। হম দুইজন, একজন এদিকে, এদিকে একজন, আরেকজন এইদিকে। ঠিক আছে? তাহলে এখন মনে করো ও 10 নিউটন বলের প্রয়োগ করতেছে, ও 5 নিউটন বল প্রয়োগ করতেছে, বলো তো বস্তুটা কোন দিকে যাবে? অবশ্যই যে বেশি বল প্রয়োগ করতেছে তার দিকে যাবে না? অবশ্যই। এখন মনে করো দুইজনই একই দিকে টানতেছ, তাহলে কি হবে? যাওয়ার তো কোনো জায়গায় নেই, একই দিকেই তো যাবে, রাইট? আচ্ছা, এখন মনে করো তুমি এই দিকে আরেকজন দিতে চাও, সে 10 নিউটন, সে মনে করো যে কোনো একটা দিলাম 20 নিউটন। ওকে। এখন বল যেটাই হোক, বস্তুটা কি কমপ্লিটলি ডান দিকে যেতে পারবে? পারবে না কিন্তু, কারণ আমার 20 নিউটনের একটা বল বাম দিকেও আছে। ওকে এদিক বরাবর যেতে পারবে 20 নিউটনের দিকে? পারবে না কিন্তু, কারণ আমার 10 নিউটনের বল এদিকেও ঠেলতেছে। তাহলে আলটিমেটলি হবেটা কি? তুমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, বস্তুটা কিন্তু মাঝ বরাবর কোনো এক জায়গায় যাবে, তাই ঠিক কিনা? যে আমার একটা বস্তুটা যদি আমি দুই দিক থেকে টানতে থাকি, তাহলে কিন্তু আমাদের বস্তুটা মাঝ বরাবর যাবে, মাঝ বরাবর বা মাঝখানে যে কোনো জায়গা দিয়ে যাবে আর কি। মানে মূলত যে বেশি বলে টানতেছে তার দিকে একটু হেলে থাকবে, সেটা পরের বিষয়। মূল কথা হচ্ছে তোমার দুইজন যদি দুই দিক থেকে টানে, তার মাঝ বরাবর কোনো এক জায়গা দিয়ে তোমার যাবে বস্তুটা। বুঝতে পারছি এই জিনিস? আচ্ছা, তাহলে এখন, এখন একটা জিনিস চিন্তা করো, যদি তোমার স্রোত থাকে এইদিকে, তুমি যাইতে চাইতেছো এইদিকে, তাহলে আলটিমেটলি তুমি কোথায় যাবা? মাঝ বরাবর কোনো এক জায়গায়, রাইট? তার মানে তোমার লোভ, তোমার এই নৌকার বেগ আর এই স্রোতের বেগ দুইটা লব্ধি হবে মাঝখানে কোনো এক জায়গায়। লব্ধি বলতে দুইটার যোগফল, বা
দুইটা দুই দিকে টানতেছে, তুমি মাছ বরাবর যাবা, এটা হচ্ছে তোমার মেইন কনসেপ্ট। তাহলে এই ক্ষেত্রেও সেম জিনিসটা, স্রোত হচ্ছে তোমার এই দিক, তুমি যাচ্ছ এইদিকে, স্রোত হচ্ছে তোমার এইদিকে, তাহলে তুমি মাছ বরাবর কোন এক জায়গায় যাবা, রাইট? তো এটা কেন এদিকে, কারণ মানে তোমার তো এখানেও হইতে পারতো, এখানেও হইতে পারতো। তো এটা হচ্ছে তোমার বলছে বি দিকে রওনা দিতে হবে, এই জন্যই তুমি এমন ভাবে অ্যাঙ্গেলে রওনা দিছো যাতে তুমি একবারে বিতে যেই পৌঁছো। এটা নিয়ে ডিটেলস এখন তোমার চিন্তা করা লাগবে না, কারণ পুরাটাই এইচএসসি জিনিসের। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো তোমার লব্ধিটা কি হবে। দেখো, তোমার স্রোতের বেগ যে তুমি ধরছো ইউ এখানে, হুম, আর তোমার যে ইয়েটা ছিল, দাঁড়ের বেগ ছিল, সেটা হচ্ছে বি। ওকে। তাহলে এখন তুমি যখন ভেক্টর করবা তখন তুমি জানতে পারবা যে তোমার এই ভেক্টরটা স্থানান্তর করা যায়। স্থানান্তর মানে তোমার এই আদি বিন্দুটা ফিক্স রেখা, তোমার এটা স্থানান্তর করে আমি এই জায়গায় নিতে পারবো। ঠিক আছে? মানে আমার এটা একটু আঁকাটা ভুল হয়েছে, মানে এটা একটু ছোট হবে আর কি। তো ছোট হইলে আলটিমেটলি কি হবে জিনিসটা, যে এই বরাবর আসবে, এই যে এই বরাবর। তাহলে দেখো, তোমার ইউ এদিকে, এটা বি, এটা ইউ। দেখো তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে বি, আর ভূমি হচ্ছে তোমার ইউ, বা লম্ব যেটাই বলো। তাহলে তোমার এটারে যদি আমি ডাব্লিউ ধরি, লব্ধিটারে, তাহলে আমরা কি এটা লিখতে পারি না, ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার, সরি, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বলা যায়। তার মানে এই লব্ধিটা, লব্ধি হচ্ছে আমাদের ডাব্লিউ। লব্ধি বলতে কি বোঝাইতেছে, দ্বারের বেগ এবং স্রোতের বেগ দুইটার দুইটার যোগফল, বুঝতে পারছি? মানে ভেক্টরের যোগফল আর কি, এটার লব্ধি বলে। এমনিও যোগ করলে লব্ধিই বলে আসলে। যাই হোক, এগুলো ভেক্টরের জিনিস। তাহলে এখন দেখো, ওর এখনো দূরত্ব কত। দূরত্ব হচ্ছে তোমার 2D, কারণ যাবে যাবে আবার আসবে। আর তোমার বেগ হচ্ছে কত এখন, ডাব্লিউ, অথবা রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর তোমার সময় কত, সময়ের আমি ধরলাম T2। তাহলে সময়টা কত হবে, দূরত্ব বাই বেগ, দূরত্ব হচ্ছে আমাদের 2D, আর বেগ হচ্ছে আমাদের রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখো, আমি T2 পাইছি, T1 পাইছি, আমরা একটু ভাগ করে দিই। T1 বাই T2 দিয়ে ভাগ করলাম। T1 হচ্ছে আমাদের 2D বাই বি, আর T2 হচ্ছে আমাদের 2D বাই বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে দেখো কি হবে, 2D/b ইন্টু আমাদের যে ভাগ আকারে আছে, এটা উপরে গেলে গুণ আকারে হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নিচে হচ্ছে 2D। তাহলে এই 2D আর এই 2D ভাগ, মানে কাটাকাটি। ওকে। তাহলে এখন দেখো তো, উপরে আছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর নিচে আছে ভি। আমি বলো তো কোনটা বড়, উপরেরটা বড় না নিচেরটা বড়? যে কোনো, তুমি যে কোনো দুইটা নাম্বার নিয়ে দেখো, v = 5, v = 3, এরকম যে কোনো একটা নাম্বার নিয়ে দেখো, উপরেরটা অবশ্যই ছোট হবে। এভাবে চিন্তা করলেও পারো যে বি থেকে যেহেতু আমি এখানে কিছু মাইনাস হইতেছে, এখানে তো বি থেকে কিছু মাইনাস হইতেছে, তাহলে আলটিমেটলি দেখবা যে উপরেরটা অবশ্যই ছোট হইতেছে। আর একটা ছোট সংখ্যারে তুমি যদি বড় সংখ্যা দিয়ে ভাগ দাও, সেটা কিন্তু অবশ্যই আমাদের একের থেকে ছোট হবে, রাইট? তাহলে একের থেকে যদি ছোট হয়, তাহলে আমাদের অসমতাটা কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারি, যে আমাদের T1/T2 একের থেকে ছোট, সুতরাং T1টা যদি ওই পাশ, T2টা যদি ওই পাশ চলে যায়। এখন বলো তো কোনটার সময় বেশি লাগবে? অবশ্যই T2 তে সময় বেশি লাগবে। মানে যদি নদীতে স্রোত থাকে, তাহলে তো আমরা ধরছিলাম যে সময় T2 পরিমাণ লাগবে। তাহলে নদীতে যদি স্রোত থাকে, তাহলে আমাদের বেশি সময় লাগবে। Okay? বুঝতে পারছি এটা? না বুঝলে কোনো দরকার নাই এটা নিয়ে প্যারা নেওয়ার, এটা জীবনও আসবে না, জাস্ট কমপ্লিটলি স্কিপ করতে পারো। বাট যার বোঝার দরকার, সে আশা করি বুঝতে পারছে। Okay? আর না বুঝলে আরেকবার দেখো। তারপর আরো দুইটা ম্যাথ আছে, বাট আমার কাছে সময় কম, আমার একটা প্রোগ্রাম আছে বইতে, এক্ষুনি যেতে হবে। এটা আমি নেক্সট ক্লাসে যদি তোমার জানতে ইচ্ছা করে তাহলে জানাবো, না জানতে ইচ্ছা করলে এই দুইটা জিনিস জীবনও জানার দরকার নেই। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখি। ও, ভালো কথা, তাহলে তো আমি এটা অনলাইনে দিতে পারি, যার দেখা দরকার দেখবে, যার দেখার দরকার নেই দেখবে না। তাহলে আমি নেক্সট অনলাইন ক্লাসে ওই দুটা জিনিস আগে বুঝিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত রাখলাম আজকে। টাটা।